আজকে আমরা ডিসকাস করব acute kidney injury by AKI নিয়ে। What is it? Also referred to as acute kidney failure, this describes a situation where there is a sudden and often reversible loss of renal function which develops over days or weeks and is usually accompanied by a reduction in urinary volume. এর মধ্যে চারটে ইম্পর্টেন্ট কথা আছে। প্রথম কথা, লস অফ রেনাল ফাংশন তো বটেই, এটা নিয়ে কিছু বলার নেই। এক নম্বর হচ্ছে সাডেন, হঠাৎ করে ডেভেলপ করবে, অনেকদিন ধরে একটু একটু করে করছে তা নয়। দ্বিতীয় কথা হচ্ছে অফেন রিভার্সেবল, একেআই বেশিরভাগ ক্ষেত্রে উইথ প্রপার ট্রিটমেন্ট ঠিক হয়ে যায়, রিভার্স করে আবার আগের জায়গায় ফিরে যায়, নর্মাল ফাংশনে ফিরে আসে, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় কিন্তু। থার্ডলি, ইট ডেভেলপ ওভার ডেজ অর উইকস, কয়েকদিন ধরে বা বড়জোর কয়েক সপ্তাহ ধরে ব্যাপারটা চলবে। ন্যাচারাল কোর্স অফ ডিজিজটা শর্ট অনেক। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে ব্যাপারটা অন্য, ইট ডেভেলপস ওভার মান্থস অর ইয়ার্স। আর কি, ইউজুয়ালি অ্যাকম্পানিড বাই রিডাকশন ইন ইউরিনারি ভলিউম। ইউজুয়ালি কথাটা ইম্পর্টেন্ট, সবসময় যে ইউরিন কমে যাবে তা নয়। লেম্যানরা মনে করে পেচ্ছাপ তো ভালোই হচ্ছে, তাহলে আবার কিডনি খারাপ কি, ব্যাপারটা তা নয়। ইউরিন ভলিউম কমে না গিয়েও রেনাল ফেলিয়ার হতে পারে, কিডনি ইনজুরি হতে পারে। কারণ কি না, নেফ্রনের কনসেন্ট্রেটিং এবিলিটিটা নষ্ট হয়ে গেল, তাতে শরীরে টক্সিন জমতে থাকলো। যদি ইউরিন ভলিউম নর্মাল হচ্ছে কিন্তু টক্সিন শরীরে জমে যাচ্ছে, দ্যাট ইজ অলসো acute kidney injury or acute renal failure, that is called non-oliguric renal failure. ইউজুয়ালি আমরা যেগুলো দেখি বেশিরভাগই অলিগিউরিক, ইউরিন ভলিউম কমে যায়, সেটা নিয়ে আমরা ডিটেলে আসছি। কিন্তু অনেক ক্ষেত্রেই এমন হয় যে ইউরিন ভলিউম নর্মাল আছে বা খুব কমে যায়নি, বাট দেয়ার ইজ ফেলিয়ার, সো দ্যাট ইজ কল্ড নন অলিগিউরিক ফেলিয়ার। তাহলে এর মধ্যে চারটে জিনিস হলো সাডেন, অফেন রিভার্সিবল, ডেভেলপস ওভার ডেজ অর উইকস অ্যান্ড usually associated with a reduction in urine volume. এবার এটা কি কি কারণে হতে পারে, ইটিওলজি নিয়ে পরে আমরা ডিটেলে আসছি। মেইনলি আমরা যেগুলো দেখি ডে টু ডে ক্লিনিক্যাল লাইফে, তার মধ্যে ইনফেকশন থেকে, সেপ্টিসিমিয়া থেকে হতে পারে, বা একটা অ্যাকিউট ভলিউম লস থেকে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, বা কোনো ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে, তার রিয়াকশন একটা অ্যাকিউট রেনাল ফেলিয়ার হতে গেল বা একেআই হলো, এটাও হয়ে থাকে। হাইপোভলিউমিয়ার জন্য যেটা হয়, শকের জন্য বা হেমারেজের জন্য, বা এই ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন হিসেবে যেগুলো হয়, এগুলোর প্রোগনোসিস ইউজুয়ালি ভালো। এগুলো প্রম্পটলি ট্রিটমেন্ট হলে এবং অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট হলে ইউজুয়ালি ঠিক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু যেগুলো সেপ্টিসিমিয়া থেকে হয় বা মাল্টি অর্গান ফেলিয়ারের পার্ট হিসেবে হয় যে একেআইগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রোগনোসিস সবসময় ভালো হয় না, আউটকাম অনেক ক্ষেত্রেই খারাপ হয়। ইভেন আপ টু 50 to 70% of patients may ultimately succumb in a case of AKI due to septicemia or multi-organ failure. সেক্ষেত্রে প্রোগনোসিসটা ডিপেন্ড করবে আন্ডারলাইং ডিজিজের উপর, কতটা রেনাল ফেলিয়ার, কতখানি খারাপ হয়েছিল, অ্যানিউরিয়া হয়ে গিয়েছিল কিনা, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। যদি ডায়ালিসিসও হয় তাহলেও পেশেন্টের আউটকামটা নির্ভর করবে কি কারণে রেনাল ফেলিয়ারটা হয়েছিল তার উপরে, যখন এটা সেপ্টিসিমিয়া বা মাল্টি অর্গান ফেলিয়ারের জন্য হচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যাটিস্টিক্স তাতে বলছে যে ওভারঅল যারা হসপিটালাইজড পেশেন্টস, পার্টিকুলারলি যারা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে আছেন বা আইসিসিউতে আছেন, তাদের মধ্যে ওভারঅল দেখা যায় 7% অফ দিস হসপিটালাইজড পেশেন্টস মে ডেভেলপ অ্যাকিউট কিডনি ইনজুরি অ্যাট সাম পয়েন্ট অর আদার। আর অ্যাকিউটলি ইল পেশেন্টস যারা, শুধু যদি আমি আইসিইউ পেশেন্টস বা এই হাই ডিপেন্ডেন্সি ইউনিটের যে সমস্ত পেশেন্টস আছে ডিউ টু এনি কজ, এইসব অ্যাকিউটলি পেশেন্টদের নিয়ে যদি শুধু আমি ভাবি, তাদের মধ্যে দেখা যায় যে অলমোস্ট 20% পেশেন্টস মে ডেভেলপ একেআই অফ ভ্যারিং ডিগ্রি ইন সাম পয়েন্ট অর আদার। যদি আনকমপ্লিকেটেড একেআই, সেক্ষেত্রে মর্টালিটি ইজ লো, ইউজুয়ালি পেশেন্টস রিকভার, অ্যান্ড ইন একেআই ডিউ টু সিরিয়াস ইনফেকশনস অ্যান্ড মাল্টিপল অর্গান ফেলিয়ার মর্টালিটি ইজ 50 to 70%, যেটাই মাত্র বললাম। এইবার আমরা আসি ডেফিনিশনে। এইটা একটু কমপ্লিকেটেড, এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। বইয়ে দেয়া আছে, বুঝে নাও, বাড়িতে গিয়ে বইয়ে পেয়ে যাবে। অ্যাকিউট কিডনি ইনজুরির দুটো ক্লাসিফিকেশন আছে। ডেফিনিশন তো আমরা অ্যাকচুয়ালি আগেই বললাম। ক্লাসিফিকেশন হচ্ছে মেনলি দু রকম, একটাকে বলা হয় রিফল আর একটাকে বলা হয় অ্যাকিন। অ্যাকিউট কিডনি ইনজুরি হচ্ছে স্ট্যান্ডস ফর অ্যাকিন। এখানে
5টা স্টেজ আছে, রিফিলেরও 5টা স্টেজ আছে। রিফিল মানে কি? RIFLE, ইট স্ট্যান্ডস ফর রিস্ক, ইনজুরি, ফেলিয়ার, লস, এন্ড স্টেজ রেনাল ফেলিয়ার। এই 5টা স্টেজের আদ্যক্ষরগুলো নিয়ে এটাকে করা হয়েছে। রিফিল, রিস্ক, ইনজুরি, ফেলিয়ার, লস বা লস অফ ফাংশন অ্যান্ড এন্ড স্টেজ। এটাকে যদি আমি অ্যাকিনের এতে আনি তাহলে অ্যাকিনের 5টা স্টেজ, অ্যাকিন স্টেজ 1, অ্যাকিন স্টেজ 2, অ্যাকিন স্টেজ 3, দিস ইজ স্টেজ 4, দিস ইজ স্টেজ 5। ঠিক আছে, এবার কিসের উপর ভিত্তি করে এটা করা হলো? দু রকম ভাবে করা হয়। একটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিনের উপর বেস করে করা যেতে পারে, ইউরিন আউটপুটের উপর বেস করে করা যেতে পারে। দুটো আলাদা আলাদা কেন করা হলো, জিনিসটাকে কেন আমরা কমপ্লিকেট করছি সেটা একটু দেখলে বুঝতে পারবে। সিরাম ক্রিয়েটিনিন ক্রাইটেরিয়ায় বলছে প্রথম যা ছিল বেসলাইন, তার ক্রিয়েটিনিন যা ছিল সিরাম ক্রিয়েটিনিন, তার চেয়ে যদি 50% বাড়ে, মানে 1.5 থেকে 2 গুণ যদি বাড়ে ক্রিয়েটিনিনটা, সেটা হচ্ছে স্টেজ 1। যদি 2 থেকে 3 গুণ বাড়ে সেটা হচ্ছে স্টেজ 2। স্টেজ 3 হচ্ছে যদি মোর দ্যান 200%, মানে 2 to 3 টাইমস যদি হয়, তাহলে এই সিরাম ক্রিয়েটিনিন 350 এই ফিগারটা মনে না রাখলেও চলবে। যদি 2 থেকে 3 গুণ হয় তাহলে সেটা চলে যাবে ফেলিয়ারে। লস হচ্ছে এই ব্যাপারটাই যদি মোর দ্যান 4 উইকস পারসিস্ট করে, আর যদি 3 মাসের বেশি পারসিস্ট করে সেটা হয়ে গেল এন্ড স্টেজ কিডনি ডিজিজ, মানে স্টেজ 5। এইটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিনের উপর বেস করে। এবার একটু যদি তলীয় ভাবো, অবভিয়াস ব্যাপার হচ্ছে তাহলে তোমাকে ইনিশিয়ালি ক্রিয়েটিনিন কি ছিল তা জানতে হবে। বেস লাইনে তুমি নাই জানতে পারো, তোমার কাছে ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এসছে, তার ক্রিয়েটিনিন কি ছিল কি করে জানবে তুমি? পেশেন্ট নিজেই জানে না, কোনোদিন টেস্টই করেনি, তুমি জানবে কি করে ক্রিয়েটিনিন কত ছিল? তাহলে তুমি এই স্টেজিং তুমি কি করে ইউজ করবে? করার কোনো স্কোপই নেই। সেক্ষেত্রে মোর প্র্যাকটিক্যাল ইজ দিস থিংস। ইউরিন আউটপুট ক্রাইটেরিয়া। ইউরিন আউটপুট ক্রাইটেরিয়াটা কি? তুমি যখন পেশেন্টকে হাতে পেলে, পেশেন্ট অলরেডি ভর্তি ছিল অন্য কোনো ডিজিজে, অথবা পেশেন্ট একটা কোনো হঠাৎ করে ডায়রিয়া হয়ে বা কিছু একটা হয়ে তোমার কাছে এসে ভর্তি হয়েছে, তুমি এই পয়েন্ট থেকে পেশেন্টকে পাচ্ছ, এখান থেকে তুমি ইউরিন আউটপুট ক্যালকুলেট করতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রথম 6 ঘন্টায় যদি 0.5 ml পার কেজি পার আওয়ার এর চেয়ে কম ইউরিন হয়, সেটা আসছে স্টেজ 1-এ। সেটাই যদি প্রথম 12 ঘন্টা ধরে চলে, হয়ে গেল স্টেজ 2। প্রথম 24 ঘন্টা যদি এটা আরো কমে দেখা যায় 0.3 ml পার কেজি পার আওয়ার হিসেবে হয়েছে, তাহলে, অথবা যদি 12 ঘন্টা টোটাল অ্যানিউরিয়া হয়ে গিয়ে থাকে, দিস ইজ স্টেজ 3। এটা যদি 4 মাসের বেশি চলে স্টেজ 4, 3 মাসের বেশি চললে স্টেজ 5। স্টেজ 4, স্টেজ 5 দুটো ক্ষেত্রেই সমান, একই, কিন্তু প্রথম স্টেজ 1 to 3 এটার উপর ভিত্তি করে হচ্ছে। যদি ক্রিয়েটিনিন নর্মাল যা তার 1.5 থেকে 2 গুণ হয় 50%, তাহলে স্টেজ 1। যদি 2 গুণের বেশি হয় তাহলে স্টেজ 2। যদি 2 গুণের বেশি থাকে এবং পারসিস্ট করে তাহলে সেটা হচ্ছে, মানে 2 to 3 টাইমস যদি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে স্টেজ 3। আউটপুট ক্রাইটেরিয়া ধরলে প্রথম 6 ঘন্টা যদি 0.5 ml পার কেজি পার আওয়ারের কম হয় তাহলে স্টেজ 1। প্রথম 12 ঘন্টা যদি এটা হয় স্টেজ 2। প্রথম 24 ঘন্টা যদি আরো কমে 0.3 ml পার কেজি পার আওয়ারের কম হয়ে যায় তাহলে স্টেজ হয়ে গেল স্টেজ 3। বা যদি কমপ্লিট অ্যানিউরিয়া হয়ে যায় ফর ওভার 12 আওয়ার্স। হোয়াট আর দ্য কজেস অফ অ্যাকিউট কিডনি ইনজুরি? কজেস অফ অ্যাকিউট কিডনি ইনজুরি 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় প্রিরেনাল, একটা রেনাল, একটা পোস্ট রেনাল। প্রিরেনাল মানে কি? পজিটিভ ফ্যাক্টরটা হচ্ছে কিডনির লেভেলের আগে, ব্লাড আসছে কিডনিতে ফিল্টার্ড হচ্ছে, ইউরিন হয়ে বেরিয়ে যাচ্ছে, পুরো ব্যাপারটাই। এবার কিডনিতে আসার আগের যে স্টেজ, তাতে যদি গন্ডগোলটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রিরেনাল কজ। ইফ দ্য প্রবলেম লাইজ উইদিন দ্য কিডনি ইটসেলফ, ইট ইজ রেনাল কজ। আর যদি কিডনিতে হয়ে যাওয়ার পরের অংশটায়, মানে ড্রেনেজের পোর্শনে যদি প্রবলেম হয়, দ্যাট ইজ পোস্ট। প্রিরেনাল কি হবে? যদি হাইপোভলিউমিয়া হয়, কোনো কারণে শক হয়ে গেছে পেশেন্টের, কি জন্য হতে পারে? ব্লাড লস থেকে হতে পারে, ডায়রিয়া, ভমিটিং, ডায়ুরেসিস, অতিরিক্ত পেচ্ছাপ হচ্ছে, অথবা ইনঅ্যাডিকুয়েট ওরাল ইনটেক, পেশেন্ট জল খাওয়া ভীষণ কমিয়ে দিয়েছে। অনেকে সাইকোলজিক্যালি জল কম খায়, অনেকে নানা কারণে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, গরমের মধ্যে কাজ করছে, জল খুব কম খেয়েছে,
পেশেন্টের হাইপোভলিউমিয়া হয়ে গেছে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কজ। নেক্সট হচ্ছে রিলেটিভ হাইপোভলিউমিয়া, মানে পেশেন্টের অ্যাকচুয়ালি ইন্ট্রাভাস্কুলার ভলিউম ঠিকই ছিল, কিন্তু রেনাল পারফিউশনটা কম হয়েছে। কি কারণে হতে পারে? হার্ট ফেলিয়ারে হতে পারে, নেফ্রোটিক সিনড্রোমে হতে পারে, আরো নানা কারণে হতে পারে। যদি একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়, থার্ড স্পেস লস প্রচুর বেশি হবে, স্প্ল্যাঙ্কটিক সার্কুলেশন বা রেনাল সার্কুলেশন পারফিউশনটা অনেক কমে যাবে। সো দিস ইজ রিলেটিভ হাইপোপারফিউশন, রিলেটিভ হাইপোভলিউমিয়া। আর কি? সেপসিস থেকেও হতে পারে। গ্রাম নেগেটিভ সেপ্টিসিমিয়া থেকে স্প্ল্যাঙ্কটিক সার্কুলেশন খুব কমে যেতে পারে, রেনাল পারফিউশন কমে যেতে পারে। ড্রাগস, কিছু কিছু অ্যান্টিহাইপারটেনসিভস, ডায়োরেটিক্স এবং এনএসএআইডিস থেকে হতে পারে। রেনাল আর্টারি স্টেনোসিস অর অক্লুশন, পার্টিকুলারলি যদি পেশেন্টের জন্ম থেকেই সিঙ্গেল কিডনি থাকে, তাতে একটা রেনাল আর্টারি আছে, কোনো কারণে সেই রেনাল আর্টারিতে অক্লুশন হয়েছে বা একটা অবস্ট্রাকশন হয়েছে, তাহলে সেই কিডনিতে পারফিউশন ঠিক মতো হবে না, তার থেকে একাই ডেভেলপ করতে পারে। আর একটা আছে হেপাটোরেনাল সিনড্রোম বলে একটা ডিজিজ আছে, জাস্ট নামটা জেনে রাখো, এর বেশি কিছু না হলেও চলে। অল দিজ আর প্রি রেনাল কজ। কারণ কি না, কিডনিতে কোনো প্রবলেম ছিল না, কিডনিতে ব্লাডটাই কম আসছে, কিডনি এই পাচ্ছে না, পারফিউশনই পাচ্ছে না। নেক্সট ইজ ইন্ট্রারেনাল, মানে প্রবলেম লাইজ উইদিন দ্য কিডনি ইটসেলফ। কি কি? গ্লোমেরুলার ডিজিজ নানা রকম হতে পারে, ইমিউনোগ্লোবুলিন নেফ্রোপ্যাথি বা আইজিএ নেফ্রোপ্যাথি যেটাকে আমরা শর্টে বলি, সিস্টেমিক ভ্যাসকুলাইটিস অ্যান্ড সিস্টেমিক লুপাস এরিথিমেটোসাস এসএলই, অন্যান্য কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার্স, এগুলো থেকে সরাসরি গ্লোমেরুলার ইজ অ্যাফেক্টেড, তার থেকে ফেলিয়ার হয়ে গেল। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ইউজুয়ালি ড্রাগ অর টক্সিন ইনডিউসড হয়। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস অর ইনজুরি মে ফলো আপ প্রিরেনাল কজ। প্রিরেনাল কজ থেকে হয়েছে, বেশ অনেকটা টাইম ইল্যাপস করে গেছে, যার জন্য এবার অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসই হয়ে গেছে। মাল্টিপল মায়োলোমা থেকে হতে পারে, র‍্যাবডোমায়োলিসিস মানে স্কেলিটাল মাসেলে যদি ব্রেকডাউন হয় কোনো কারণে, ক্রাশ ইনজুরি থেকে হতে পারে, অন্যান্য নানা রকম এ থেকে হতে পারে। ইন্ট্রারেনাল ক্রিস্টাল ডিপোজিশন লাইক ইউরেট নেফ্রোপ্যাথি অ্যান্ড ইথিলিন গ্লাইকল পয়জনিং, দিস হ্যাজ বিন সিগনিফিকেন্ট দিস ডেজ। ইথিলিন গ্লাইকল কি থেকে পয়জনিং হয়? প্যারাসিটামল সিরাপ থেকে হয়ে থাকে অনেক সময়, মাঝে মাঝে কাগজে দেখো অমুক জায়গায় প্যারাসিটামল খেয়ে প্রচুর বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, মারা গেছে ইত্যাদি। আমাদের দেশে প্যারাসিটামলের ডাইলুয়েন্ট হিসেবে, ভেহিকেল হিসেবে প্রোপিলিন গ্লাইকল ইউজ করা হয়, কিন্তু অনেক সময় খরচ কমানোর জন্য আনস্ক্রিপুলাস ড্রাগ ম্যানুফ্যাকচারাররা তারা প্রোপাইল গ্লাইকলের বদলে ইথিলিন গ্লাইকল ইউজ করে দেয়, সেটা থেকে এইরকম ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়ে যেতে পারে। থ্রম্বোটিক মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি, তার দুটো এক্সাম্পল আছে কমন, হিমোলাইটিক ইউরিমিক সিনড্রোম বা এইচইউ সিনড্রোম বলা হয়, অথবা স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস। এছাড়া অ্যাক্সিলারেটেড ফেজ হাইপারটেনশন, কোলেস্টেরল এমবোলাই, দিজ আর অল ভেরি রেয়ার কজেস, মনে রাখলেও চলবে, না রাখলেও ক্ষতি নেই। এরপর হচ্ছে পোস্ট রেনাল কজ। পোস্ট রেনাল কজ মানে কিডনির পরে প্রবলেম, কিডনি অবধি কিছু ছিল না সমস্যা, ব্লাড ট্রান্সফিউশনও ঠিক হয়েছে, কিডনি ফাংশনও ঠিক করে, কিন্তু তারপরে প্রবলেম আছে। কি প্রবলেম? এক নম্বর হচ্ছে যদি অবস্ট্রাকশন থাকে ইউরেটারে কিছু, রেনাল স্টোন, সেটা প্যাপিলাতে হতে পারে, ইউরেটারি লেভেলে হতে পারে, ব্লাডারি লেভেলেও হতে পারে। প্যাপিলারি নেক্রোসিস, কোনো কারণে রেনাল প্যাপিলা নেক্রোজ করে গেছে, নেক্রোজ করলে কি হবে? সেগুলো টিউবুলে জমে গিয়ে ব্লক করে দেবে। Ureteric or bladder transitional cell carcinoma, obviously that will give obstruction. Intra-abdominal or pelvic malignancy, for example cervical carcinoma, অনেক ইনভেসিভ হয়ে গেছে, ইউরেটার গুলোকে ইনভলভ করে নিয়েছে, অবস্ট্রাকশন করে দিয়েছে। রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস, কিডনি ইউরেটার দুটোই হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, পেরিটোনিয়ামের পিছনে আছে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে নেই। সেখানে যদি কোনো কারণে ফাইব্রোসিস হয়, কিছু কিছু ড্রাগের জন্য হয়, অন্যান্য কারণে হয়, যেমন মেথিসারজাইড বলে একটা ওষুধ আগে চলতো, অ্যামিওডারন খুব পপুলার ওষুধ হার্টের, এই সমস্ত ওষুধের জন্য রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস হয়, তার থেকে ইউরেটারটাকে ইনভলভ করে গিয়ে পার্শিয়াল অবস্ট্রাকশন করে দিতে পারে। ব্লাড ক্লট থেকে হতে পারে, ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন থেকে হতে পারে, যেমন যদি প্রস্টেটিক এনলার্জমেন্ট থাকে, প্রস্টেটিক কার্সিনোমা বা বিডাইন হাইপারপ্লেসিয়া প্রস্টেট, এগুলো থেকে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হয়ে গিয়ে তার থেকে হতে পারে। আর একটা কি হতে পারে? নিউরোজেনিক ব্লাডার, অবস্ট্রাকশন নেই কিন্তু ডিউ টু নিউরোজেনিক অ্যাবনর্মালিটি ব্লাডার এমটি করছে না, তার থেকে ব্যাকফ্লো হয়ে যাচ্ছে। ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে, কিছু কিছু ইনফেকশন থেকে, আগে গণকক্কাল ইনফেকশন হতো, তার থেকে হতো, অন্য কারণে ইউরেথ্রাইটিস, নন স্পেসিফিক ইউরেথ্রাইটিস থেকেও ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে। পোস্টিরিয়র ইউরেথ্রাল ভালভস, এটা একটা কনজেনিটাল ডিফর্মিটি, বাচ্চা জন্মানোর সময় ইউরেথ্রার অ্যান্টিরিয়ার 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এর মাঝখানে ওখানে কনজেনিটাল পালসে ভালভ থাকে অবস্ট্রাকশন, তার থেকে অবস্ট্রাকশন হয়ে হয়ে ব্লাডার ফুললো, তারপর আস্তে আস্তে রিভার্স রেট্রোগ্রেড ইউরোপ্যাথি হতে পারে।
আর একটি কি আয়াট্রোজেনিক, ফর এক্সাম্পল ইউরেটারিক ড্যামেজ অ্যাট সার্জারি অর ব্লক ইউরেথ্রাল ক্যাথিটার। ক্যাথিটার দেয়া আছে, 3 সপ্তাহ বাদে পুলিশ ক্যাথিটারটাকে রিমুভ করে দেওয়ার কথা, করা হয়নি, সেখানে উপরে এর হয়ে ক্রিস্টালস জমে মুখটাকে ব্লক করে দিয়েছে। বা কোনো একটা অপারেশন হয়েছে, পেলভিক অপারেশন, সার্জন ভুল করে ইউরেটারটাকেও বেঁধে দিয়েছেন, অবস্ট্রাকশন হয়ে গেছে। এই ধরনের নানা রকম অবস্ট্রাকশন থেকে পোস্ট রেনাল ইনজুরি হতে পারে। Characteristic findings and diagnostic outcome. In all patients with AKI, there will be increased blood urea nitrogen and creatinine along with other features according to the etiology. মানে আমার ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়বেই, সঙ্গে ডিপেন্ডিং অন দ্য ইটিওলজি অন্যান্য নানা রকম অ্যাবনর্মালিটি আমরা দেখতে পাবো। যদি প্রিরেনাল অ্যাজোটিমিয়া হয়, সঙ্গে ভলিউম ডিপ্লিশন, মানে হাইপোভলিউমিয়া যে ক্ষেত্রে রয়েছে, সেখানে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, লো জুগুলার ভেনাস প্রেসার থাকবে, ড্রাই মিউকাস মেমব্রেন থাকবে। অল দিজ আর ফিচার্স অফ হাইপোভলিউমিক শক। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আমরা কি করে বুঝবো? যখন একটা হাইপোভলিউমিক শক ডেভেলপ করছে, আমি ফুল ফ্লেজের ডেভেলপ করার আগেই যদি ব্যাপারটাকে ডায়াগনোস করে ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি, তাহলে বেশি দূর যাবে না ব্যাপারটা। আমি কি দেখে বুঝতে পারবো হাইপোস্ট্যাটিক এ আছে কিনা, হাইপোটেনশন আছে কিনা, বা পোস্টুরাল হাইপোটেনশন আছে কিনা। পেশেন্ট শুয়ে আছে, শুয়ে থাকা থেকে তাকে আমি দাঁড় করিয়ে দিলাম, তখন যদি সিস্টোলিক ব্লাড প্রেশারটা 20-র বেশি ড্রপ করে, ডায়াস্টোলিকটা 10-এর বেশি ড্রপ করে, উই ক্যান কল দ্যাট রাফলি পোস্টুরাল হাইপোটেনশন। 20/10 এই ফিগারটা মনে রাখতে হবে। শুয়ে আছে পেশেন্ট, তুমি দাঁড় করিয়ে দিলে, ঠিক 1 মিনিট বাদে তুমি বিপি দেখো, মোমেন্টারিলি একটু কমতেই পারে, সেটা ঠিক হয়ে যাওয়ার কথা, অটো রেগুলেশন হয়ে যাবে। কিন্তু 1 মিনিটের পরেও যদি তুমি দেখো যে সিস্টোলিক ব্লাড প্রেশার 20-র বেশি, 20-র চেয়ে নেমে গেছে, 140 ছিল 110 হয়ে গেছে, বা ডায়াস্টোলিকটা যা ছিল তার চেয়ে 10-এর বেশি নেমে গেছে 1 মিনিট পরেও, তার মানে দ্যাট ইজ পোস্টুরাল হাইপারটেনশন। যদি পোস্টুরাল হাইপারটেনশন থাকে এবং নেল বেড রিটার্নস যদি ঠিক না থাকে, আমরা নেল বেডটাকে প্রেস করব, করে দেখব রিটার্ন সঙ্গে সঙ্গে হচ্ছে কিনা। যদি দেখা যায় যে নেল বেড রিটার্ন হতে দেরি হচ্ছে, তার মানে দিস ইজ আ ফিচার অফ ইম্পেন্ডিং হাইপোভলিউমিক শক। প্রিরেনাল অ্যাজোটিমিয়া ডিউ টু কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, এতে কি থাকবে? জুগুলাস ভেনাস প্রেসার রেজড হবে, S3 গ্যালপ থাকতে পারে, পেরিফেরাল এন্ড পালমোনারি ইডিমা থাকতে পারে, যদি এটা অলরেডি কিছুটা টাইম ইল্যাপস করে গিয়ে থাকে। প্রিরেনাল অ্যাজোটিমিয়া কি কি বেসিক কতগুলো ক্রাইটেরিয়া কি কি? ব্লাড ইউরিয়া নাইট্রোজেন অর ডিভাইডেড বাই ক্রিয়েটিন, এই যে রেশিওটা, ইট ইজ ইউজুয়ালি ভেরি হাই, ইটস মোর দ্যান 20:1. Uric acid may be disproportionately high in non-cirrhotic pre-renal states. যদি সিরোটিক কারণে হয় প্রিরেনাল ফেলিয়ারটা, তাহলে এটা হবে না, কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে যদি প্রিরেনাল ফেলিয়ার হয়, তাহলে ইউরিক অ্যাসিড উইল বি ডিসপ্রপোর্শনেটলি হাই। ইউরিন অ্যানালিসিসে আমরা পাবো কি? হায়ালিন অ্যান্ড গ্র্যানুলার কাস্ট। সাধারণত সেলুলার কাস্ট থাকে না। আর যদি কোনো ইনফেকশনের জন্য হয় বা গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে থাকে, সেক্ষেত্রে আমরা আরবিসি কাস্টও পেতে পারি, কারণ এই যে প্রোটিন কাস্টগুলো, এর মধ্যে আরবিসি গুলো এসে সেখানে কনসলিডেট করে দেবে। আমরা রেনাল আলট্রাসোনোগ্রাম করে দেখব, ইউজুয়ালি দ্যাট উইল বি নর্মাল, ওখানে আমরা পার্মানেন্ট চেঞ্জ কিছু দেখতে পাবো না, বড়জোর একটু ইডিমেটাস হাইপার ইকোইক স্টেট হতে পারে। and there is low fractional excretion of sodium. Clinical features আর acute investigations আমরা ডিরেক্ট করব অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিক কজ অফ দ্য অ্যাকিউট কিডনি ইনজুরি, কি কারণে এ করছে সেই ইটিওলজিটাকে চিন্তা করে আমরা সেই অনুযায়ী ইনভেস্টিগেট করব। কি রকম? যদি গ্লোমেরুলার ডিজিজের জন্য হয়, দেয়ার উইল বি হেভি প্রোটিনিউরিয়া উইথ অর উইদাউট হেমাচুরিয়া, প্রোটিন বেড়ে থাকবে, আরবিসি বেড়ে থাকবে ব্লাডে। আমরা কি আরো কি টেস্ট করব? স্ক্রিনিং ফর সিস্টেমিক ইনফ্লেমেটরি ডিজিজ, যেগুলো কারণগুলো আমরা দেখালাম, প্লাস আর্জেন্ট রেনাল বায়োপসি মে বি নিডেড আনলেস দ্য কজ ইজ অলরেডি নোন। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস যেটা বললাম, ইফ ইউরিনারি অ্যাবনর্মালিটিস আর মাইনর বাট লিউকোসাইটস আর প্রেজেন্ট, usually non-oliguric in early stages, we have to take a detailed history of the exposure to drugs and other possible causes. যেটা বললাম মেইনলি ড্রাগ থেকে হয়, টক্সিন থেকে হয়, কোনো টক্সিনের কোনো সিচুয়েশন ছিল কিনা, পেশেন্ট প্যারাকোয়াট পয়জনিং থেকে হতে পারে, আরো কিছু কিছু হেয়ার ডাইফাই থেকে হতে পারে, এ ধরনের কিছু ইউজ করেছিল কিনা সেটা আমাদের। এখানে আর কি আমরা টেস্ট করে দেখতে পাবো?
ইওসিনোফিলিয়া থাকবে, ইউরিনেও ইওসিনোফিল পেতে পারি আমরা। রেনাল বায়োপসি করলে ডায়াগনোসিস উইল বি কনফার্মড। অ্যান্ড যদি টিউমার লাইসিস সিনড্রোম থাকে, মানে কোনো কারণে পেশেন্টের একটা ম্যালিগন্যান্সি আছে, তার কেমোথেরাপি আমরা শুরু করেছি, তখন যে টিউমার লাইসিস সিনড্রোম বলে একটা জিনিস হয়, টিউমারের টিস্যুগুলো হতে থাকে, ডিউ টু সাইটোটক্সিসিটি ডিসইন্টিগ্রেট করে যেতে থাকে, তার জন্য প্রচুর ইউরিক অ্যাসিড তৈরি হয়। দ্যাট ইউরেট উই মে ফাইন্ড ইন দ্য ইউরিন। আর একটা আনকমন কজ হচ্ছে মায়োলোমা। এখানে এক্সট্রারেনাল ফিচার্স উইল বি প্রেজেন্ট লাইক বোন পেন, hypercalcemia and others often present with interstitial nephritis, কিন্তু কাস্ট ফর্মেশন সাধারণত অ্যাকুট স্টেজে হয়, যখন পেশেন্টগুলো অলিগুরিক হয়ে যায়, একদম ইনিশিয়াল স্টেজে পেশেন্টের ইউরিন ভলিউমটা খুব কমে যায়, সেরকম সময় কাস্ট পেতে পারি আমরা। এই সমস্ত ক্ষেত্রে মায়োলোমার অন্যান্য যে সমস্ত স্ক্রিনিং, যে সমস্ত টেস্ট, যেমন ফুল ব্লাড কাউন্ট, ক্যালসিয়াম, স্কেলিটাল সার্ভে, কোথায় মাল্টিপল মাইলোমা টিউমারটা রয়েছে সেটা দেখা, বোন ম্যারো অ্যাসপিরেট, সিরাম ইমিউনোগ্লোবুলিনস, প্রোটিন ইলেকট্রোফোরেসিস চেঞ্জ আছে কিনা, বিটা 2 মাইক্রোগ্লোবুলিন আছে কিনা, এগুলো দেখতে হয়। রেনাল বায়োপসি দেখতে হয়। আর ইনফেকশন, আর কি কি ইনফেকশন থেকে হতে পারে অ্যাকিউট কিডনি ইনজুরি? লেপ্টোস্পাইরোসিস থেকে হতে পারে, লেপ্টোস্পাইরা ইক্টেরোহেমারেজিকা। এটা কিন্তু নামটা শুনে যতটা আনকমন মনে হয় ততটা আনকমন নয়। লেপ্টোস্পাইরা ইক্টেরোহেমারেজিকা অ্যাকচুয়ালি র্যাটের ইউরিন থেকে ট্রান্সমিশন হয়। বড় বড় যে ছুঁচো যেগুলো ড্রেনে ঘোরাঘুরি করে, এগুলোর পেচ্ছাপ থেকে হয়। যারা সিওয়েজে কাজ করে, ড্রেনে যে সমস্ত কাজ করে আমাদের সুইপাররা, বা কোনো কারণে এমন কিছু অকুপেশন আছে যেখানে ড্রেনের থেকে কিউটেনিয়াস হচ্ছে, কন্টামিনেশন হচ্ছে, সেক্ষেত্রে লেপ্টোস্পাইরোসিস হওয়ার চান্স থাকে। তো এই লেপ্টোস্পাইরোসিস থেকে কমনলি দুটো জিনিস হয়। এক নম্বর হচ্ছে অ্যাকিউট মেনিনজাইটিস হতে পারে, আর অ্যাকিউট রেনাল ফেলিয়ার হতে পারে। এই দুটো জিনিসই হয়, খুব আনকমন নয়, কিন্তু কেস পাওয়া যায় মাঝে মাঝে। আর একটা আনকমন কজ হচ্ছে হান্টা ভাইরাস, syphilis, which is fortunately rare nowadays, but post-streptococcal glomerulitis is very common, particularly in the younger age group. Some other causes like vascular occlusion, malignant hypertension, scleroderma, systemic inflammatory disease, এগুলো নিয়ে অত ডিটেলে না গেলেও চলবে, অতটা কমন কজ নয়। ইনভেস্টিগেশন আমরা সাধারণত একটা অ্যাকিউট কিডনি ইনজুরি কি করি, যখন আমরা ডায়াগনোজ করে ফেলেছি পেশেন্টের একেআই হয়েছে, ইনিশিয়াল ম্যানেজমেন্টটা দেওয়া শুরু করে দিয়েছি, আমাদের ইমিডিয়েটলি কি কি টেস্ট করতে হবে। এক নম্বর হচ্ছে ইউরিয়া ক্রিয়াটিনিন তো দেখতেই হবে, যদি প্রিভিয়াস রেজাল্ট জানা থাকে তার সাথে আমরা কম্পেয়ার করতে পারবো। দেখে নিতে হবে যে পেশেন্টের আগে সিকেডি ছিল কিনা। পেশেন্ট এসছে ওপিডিতে, আমি ক্রিয়াটিনিন বেশি পেয়েছি শুরুতেই, আমাকে দেখতে হবে এটা অ্যাকিউটলি বাড়লো কিনা, বা অ্যাকিউট আর ক্রনিক হলো কিনা, আগে অল্প অল্প বেড়েছিল এখন তার চেয়ে হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে, কিংবা ক্রনিক্যালি বেড়ে আছে কিনা সেটা দেখতে হবে। ইলেকট্রোলাইটস, মেনলি সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম, এই তিনটে দেখতে হয়। পটাশিয়াম দেখাটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে সিভিয়ার হাইপারক্যালিমিয়া হলে তার থেকে ইভেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়ার ভয় থাকে। ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট, লো ক্যালসিয়াম অ্যান্ড হাই ফসফেট মে ইন্ডিকেট সিকেডি, ক্যালসিয়াম লো ইন র্যাবডোমায়োলিসিস, অ্যান্ড র্যাবডোমায়োলিসিস থাকলে ক্রিয়েটিনিন কাইনেজ আমাদের দেখতে হবে সিপিকে, তার থেকে বোঝা যাবে যে মাসেল ব্রেকডাউন হচ্ছে কিনা। হাইপার ক্যালসিমিয়া থাকতে পারে যদি মাইলোমা হয়। অ্যালবুমিন দেখতে হবে, নেফ্রোটিক সিন্ড্রোমে অ্যালবুমিন, লো অ্যালবুমিন হয়ে যাবে বিকজ দেয়ার ইজ ম্যাসিভ প্রোটিন ইউরিয়া, অ্যান্ড দেয়ার ইজ লো অ্যালবুমিন ইন সেপসিস অলসো। সেক্ষেত্রে আমাদের ব্লাড কালচার করে দেখে নিতে হবে সেপসিসের ক্রজিটিভ অর্গানিজম কি বা তার সেন্সিটিভিটি কি। আর আমরা কি দেখব, ফুল ব্লাড কাউন্ট এবং ক্লটিং স্ক্রিন আমাদের করতে হবে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন দেখতে হবে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বিশেষ করে যদি কোনো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার হয় বা কোনো ইনফ্লেমেটরি কজ হয়, সি রিঅ্যাক্টিভ প্রোটিন উইল বি রেজড। ইউরিন অ্যানালিসিস করতে হবে, যদি পেশেন্ট ক্যাথিটারাইজড হয় এবং অলিগিউরিক হয় তাহলে কিন্তু ইউরিন অ্যানালিসিস সবসময় খুব বেশি রিলায়েবল হবে না, কারণ যেহেতু অলিগিউরিয়া হয়ে গেছে কনসেন্ট্রেশনটা একটু ঘেঁটে থাকবে, ওইটা দেখে আমরা সবসময় বলতে পারবো না। ইউরিন মাইক্রোস্কোপি করব, ইউরিন মাইক্রোস্কোপিতে কাস্ট বা ডিসমরফিক রেড সেলস পেলে সেটা গ্লোমেরুলোনেফ্রাইটিসকে সাজেস্ট করবে। লিউকোসাইটস থাকলে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের জন্য হতে পারে বা সেপসিসের জন্য হতে পারে। ক্রিস্টাল থাকলে ডিপেন্ডিং অন দ্য আন্ডারলাইং কজ, যেমন আমরা ইউরেট ক্রিস্টালস পেতে পারি, ফসফেট ক্রিস্টালস পেতে পারি, এগুলো। এবার কি রেডিওলজিতে, রেডিওলজিতে গিয়ে আমরা দেখব
রেনাল আল্ট্রাসাউন্ড। রেনাল আল্ট্রাসাউন্ডে অ্যাকিউট কিডনি ইনজুরিতে খুব বেশি জিনিস কিছু পাওয়ার কথা নয়। যদি পোস্ট রেনাল হয় সেক্ষেত্রে আমরা হাইড্রোনেফ্রোসিস পেতে পারি উইদাউট এনলার্জ ব্লাডার। আমাদের পিএসএ করে দেখতে হবে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, যে বিনাইন হাইপারপ্লেসিয়া প্রস্টেট আছে কিনা বা প্রস্টেটিক কার্সিনোমা আছে কিনা। আর যদি কিডনি সাইজ যদি স্মল হয়ে গিয়ে থাকে, গ্র্যানুলার কন্ট্রাক্টেড কিডনি যদি হয়ে থাকে, দ্যাট উইল সাজেস্ট ক্রনিক কিডনি ডিজিজ। আগে থেকে কিডনি আস্তে আস্তে স্ট্রিঙ্ক করে যাচ্ছিল, সেখান থেকে ডিউ টু সাম অনস্লট সাডেনলি এক্সাসারবেট করেছে, মানে অ্যাকিউট অন ক্রনিক রেনাল ফেলিওর। এটা অ্যাকচুয়ালি দিস ইজ নট পিওরলি অ্যাকিউট রেনাল ফেলিওর। দ্যাট ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য কিডনি, দ্য কর্টিক্যাল ইকোজেনিসিটি অ্যান্ড দ্য কর্টিকোমেডুলারি ডিফারেন্সিয়েশন। আগের দিন বলেছিলাম, মনে থাকবে। আমরা আর কি দেখবো? কালচার করব। কালচার দ্য ব্লাড, ইউরিন, স্পুটাম অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি উন্ড প্রেজেন্ট, সেটার সেন্সিটিভিটি রিপোর্টের উপর ডিপেন্ড করে আমরা সেপসিসের ট্রিটমেন্ট করব। চেস্ট এক্সরে কেন করব? পালমোনারি ইডিমা হতে পারে যদি ফ্লুইড ওভারলোড হয়ে গিয়ে থাকে। গ্লোবুলার হার্ট পেতে পারি যদি পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে পেশেন্টের, সেক্ষেত্রে আমাদের একটা ইকোকার্ডিওগ্রাম করে দেখে নিতে হবে। ব্যাট উইং অ্যাপিয়ারেন্স পেতে পারি আমরা সিএক্সআরে উইথ নর্মাল হার্ট সাইজ। কখন হবে? যদি পালমোনারি ইডিমা থাকে। আর ফাইব্রোটিক চেঞ্জ ইন সিস্টেমিক ইনফ্লেমেটরি ডিজিজে হতে পারে, যেখানে লাং এবং কিডনি দুটোই সাইমালটেনিয়াসলি ইনভলভ হয়। কিসে হয়? গুড প্যাস্টিউর সিনড্রোম। এটা কমন খুব একটা নয়, এটা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, যেটাতে at the same time lungs and kidneys both are affected. সেরোলজি, এইচআইভি আর হেপাটাইটিস বি আর যেটা বললাম লেপ্টোস্পাইরা, এইগুলোতে আমাদের সেরোলজি করে ডায়াগনোসিস করতে হবে। ইসিজি করব যদি পেশেন্ট মোর দ্যান 40 ইয়ার্স হয়, অথবা যদি পেশেন্টের ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স আছে বলে আমার মনে হয়, অথবা যদি কার্ডিয়াক ডিজিজের কোনো রিস্ক থাকে। এবার আমরা ট্রিটমেন্টে চলে আসি। ট্রিটমেন্ট নিয়ে খুব বেশি কথা বলার নেই, মেনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট আর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। ইটিওলজি স্পেসিফিক সাপোর্টিভ কেয়ার দিতে হবে। কি কারণে রেনাল ফেলিয়ারটা ডেভেলপ করছে সেটা যদি আমরা খুঁজে বার করে ফেলতে পারি তাড়াতাড়ি, আমাদের একেবারে গোল ওরিয়েন্টেড আমরা ট্রিটমেন্ট দিতে পারবো। ফর এক্সাম্পল, পেশেন্টস উইথ প্রি রেনাল ফেলিয়ার ডিউ টু জিআই ফ্লুইড লস, সেখানে আইভি ফ্লুইড দেবো টু এক্সপ্যান্ড ভলিউম অ্যান্ড আদার রিপ্লেসমেন্ট। দিস উইল বি কাউন্টার প্রোডাক্টিভ ইন প্রি রেনাল ফেলিয়ার্স ডিউ টু কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। যদি পেশেন্টের সিসিএফ এর জন্য হয়ে থাকে, বেশি ফ্লুইড দিতে গেলে ঠিক উল্টো ফল হবে, আরো হার্টের উপর আরো লোড পড়বে, আরো হার্ট ফেল করে যাবে। সুতরাং এই ইটিওলজিটা প্রথমেই বুঝে নেওয়াটা খুব জরুরি। যদি সিসিএফ হয় সেক্ষেত্রে ইট নিডস ভ্যাসোডাইলেটেশন উইথ অর উইদাউট আইনোট্রপিক এজেন্টস লাইক নরঅ্যাড্রিনালিন, ডোবুটামিন এটসেট্রা। ফর পোস্ট রেনাল ফেলিয়ার্স ডিউ টু urinary tract obstruction, interventions as simple as a Foley's catheter or as complicated as urethral stents or nephrectomy may be required. Few intrinsic renal causes of AKI are there which have safe and effective therapy. কোনটা কোনটা? গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাসোসিয়েটেড উইথ ভাস্কুলাইটিস অর এসএলই, সেক্ষেত্রে হাইড্রোস কর্টিকোস্টেরয়েডস, ইমিউনোগ্লোবুলিনস, সাইটোটক্সিক এজেন্টস লাইক সাইক্লোফসফামাইড, দিস আর কিউরেটিভ ট্রিটমেন্ট। আদার সিলেক্টেড সার্কামস্ট্যান্সেস লাইক গুড প্যাস্টিউর সিনড্রোম, যেটার কথা একটু আগে বললাম, অথবা হিমোলাইটিক ইউরিমিক সিনড্রোম, অথবা থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, এগুলোর ক্ষেত্রে প্লাজমা ফ্রেসিস অর প্লাজমা এক্সচেঞ্জ, দিস আর দ্য স্পেসিফিক ট্রিটমেন্টস। একাই যদি পাইলোনেফ্রাইটিস থেকে হয় বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস থেকে হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। যদি অ্যালার্জিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস থেকে হয়, কোনো টক্সিন থেকে বা ড্রাগ থেকে বা এ থেকে, তাহলে সেখানে গ্লুকোকর্টিকয়েডস আর দ্য মেইনস্টে অফ থেরাপি। নেক্সট হচ্ছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। আচ্ছা, এর আগে জেনারেল ট্রিটমেন্টটা মিস হয়ে গেল এখানে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফ্লুইড রিপ্লেসমেন্ট। ফ্লুইড রিপ্লেসমেন্ট আমি কি দেব? যদি পেশেন্টের অলিগুরিয়া হয়ে গিয়ে থাকে বা যদি টোটাল অ্যানিউরিয়া হয়ে থাকে, তাহলে আমাকে সেই আউটপুট অনুযায়ী হিসেব করে তাকে আমাকে ফ্লুইড দিতে হবে। ফ্লুইড মানে ওরাল অ্যাজ ওয়েল অ্যাজ আইভি, দুটো মিলিয়ে যে টোটাল আমি ইনটেক করব, দ্যাট উইল বি টোটাল ডেইলি আউটপুট প্লাস দ্য ইনসেন্সিবল লস। একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি এটা রাফলি 500 থেকে 600 ml বলে একটা হিসেব করে রাখি, কিন্তু এটা স্কোয়ার ফিট অফ সারফেস এরিয়া এর হিসেবে একটা করা আছে, সেটা দিয়ে করতে পারলে আরো বেশি স্পেসিফিক হবে, কিন্তু রাফলি আমরা ওই 500 থেকে 600 ml প্লাস টোটাল ডেইলি আউটপুট এই হিসেব করে ইনটেক করে থাকি। এর সাথে যদি আমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে,
দ্যাট হ্যাজ টু বি সাপ্লিমেন্টেড। আমাকে সোডিয়াম দিতে হতে পারে, পটাশিয়াম দিতে হতে পারে, বাইকার্বনেট দিতে হতে পারে, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন করতে হতে পারে। ডায়েটের ক্ষেত্রে আমরা কি করব? বেসিক্যালি নন স্পেসিফিক, প্রোটিন অতিরিক্ত দেব না, জাস্ট বেয়ার মিনিমাম যেটা ডেইলি রিকোয়ারমেন্ট যে প্রোটিনের হওয়ার কথা আমরা সেটুকুই দেবো, তার বেশি কিছু দেবো না। আমরা যদি থাকে কোনো গ্যাস্ট্রাইটিসের একটা টেন্ডেন্সি থাকে বা কোনো এভিডেন্স থাকে, উইল গিভ আ H2 ব্লকার বা একটা পিপিআই। যদি ইনফেকশন থাকে তার জন্য তো স্পেসিফিক অ্যান্টিবায়োটিক থেরাপি করতেই হবে, বাকিগুলো ইটিওলজি অনুযায়ী যেটা যা করা দরকার। যদি পটাশিয়াম খুব বেড়ে গিয়ে থাকে, আমাকে পটাশিয়াম লোয়ারিং থেরাপি করতে হবে। মোস্ট কেসেস রিজলভ উইথ কনজারভেটিভ অ্যান্ড সাপোর্টিভ মেজার্স। ইফ নন প্রিরেনাল একেআই কন্টিনিউস টু প্রোগ্রেস, নন প্রিরেনাল কেন, প্রিরেনাল গুলোকে তো আমি ফ্লুইড রিপ্লেসমেন্ট করবো বা ইটিওলজিকে ট্রিটমেন্ট করবো, করে বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট উইল রিকভার। কিন্তু যদি নন প্রিরেনাল হয়, মানে রেনাল কজ বা পোস্টরেনাল কজ, সেক্ষেত্রে ডায়ালিসিসের দরকার হবে যদি সেটা প্রোগ্রেস করতেই থাকে। ট্র্যাডিশনাল ইন্ডিকেশনস কি কি? ভলিউম ওভারলোড, রিফ্র্যাক্টরি টু ডায়ুরেটিক্স। এই 5টা কজ ভালো করে মনে রাখতে হবে। ভলিউম ওভারলোড, রিফ্র্যাক্টরি টু ডায়ুরেটিক্স। তুমি জেনারেল ফ্লুইড রিপ্লেসমেন্ট করছো, তুমি তাকে ডায়ুরেটিক দিচ্ছ, অন্যান্য সাপোর্টিভ ট্রিটমেন্ট দিচ্ছ, কিন্তু দেখা যাচ্ছে যে ভলিউম ওভারলোডটা থেকে যাচ্ছে, ইডিমাটা রিজলভ করছে না, তার পালমোনারি ইডিমা পারসিস্ট করে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে ডায়ালিসিসের দিকে যেতে হবে। হাইপার ক্যালিমিয়া, যদি মডারেট অর সিভিয়ার হাইপার ক্যালিমিয়া থাকে, বিশেষ করে যদি সিভিয়ার হাইপার ক্যালিমিয়া থাকে, তাহলে তোমাকে ডায়ালিসিস করতে হবে, and that may be required on an urgent basis, otherwise there will be cardiac assistance, মারা যাবে পেশেন্ট। মেটাবলিক এনকেফালোপ্যাথি, নট আদারওয়াইজ এক্সপ্লেনেবল। পেশেন্টের একটা ইনফেকশন আছে, জেনারেলাইজ সেপ্টিসিমিয়া উইথ মাল্টি অর্গান ফেলিয়ার হুইচ ইনক্লুডস মেনিনজাইটিস, সেক্ষেত্রে তুমি মেনিনজাইটিস দিয়ে এনকেফেলাইটিসটাকে এক্সপ্লেন করতে পারো, কিন্তু সেরকম কিছু নেই, অথচ পেশেন্ট ডিসওরিয়েন্টেড, চিনতে পারছে না, সেমি কনসাস, হয়তো কনভালশন হচ্ছে বা অন্য কোনো ইনভলান্টারি মুভমেন্ট হচ্ছে, সে সমস্ত ক্ষেত্রে দ্যাট ইজ মেটাবলিক এনকেফালোপ্যাথি হুইচ ক্যানট বি এক্সপ্লেন আদারওয়াইজ। দিস ইজ অ্যান ইন্ডিকেশন ফর ডায়ালিসিস। আর কি? পেরিকার্ডাইটিস অর প্লুরাইটিস। পেরিকার্ডাইটিস একেআইতে অতটা বেশি হয় না, সিকেডিতে বেশি হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পেরিকার্ডাল ইফিউশন বা পেরিকার্ডাইটিস একেআইতে হতে পারে, দ্যাট উইল বি অ্যান আর্জেন্ট ইন্ডিকেশন ফর ডায়ালিসিস। সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস compromising respiratory or cardiac functions, this is also an emergency indication for dialysis. এই 5টা কজ মনে রাখতে হবে, বিশেষ করে শেষের 4টে। সিভিয়ার হাইপারক্যালিমিয়া, মেটাবলিক এনকেফালোপ্যাথি that cannot be explained otherwise, acute pericarditis or pleuritis, severe metabolic acidosis. These are all urgent indication for dialysis. Whatever be the urine output, whatever be the level of serum creatinine, এইগুলো থাকলে তোমাকে একেআই সেটিং এ ডায়ালিসিস করতেই হবে অন অ্যান আর্জেন্ট বেসিস। আর রিলেটিভ 2-4টে ইন্ডিকেশন আছে কি রকম? ইনএবিলিটি টু প্রোভাইড রিকুইজিট ফ্লুইডস ফর অ্যান্টিবায়োটিক্স, আইনোট্রপিক অ্যান্ড আদার ড্রাগস অ্যান্ড নিউট্রিশন। তোমাকে পেশেন্ট বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে আছে, পেশেন্টকে তুমি প্যারেন্টারাল নিউট্রিশন দিতে চাইছো, কিন্তু প্যারেন্টারাল নিউট্রিশন দিতে গেলে অনেকটা লিকুইড ভলিউম শরীরে ঢোকাতে হচ্ছে, পেশেন্টের ইউরিন হচ্ছে না। এবার তোমাকে ভলিউম ব্যালেন্সটাকে মেনটেন করতে গেলে, ফ্লুইড ব্যালেন্সটাকে মেনটেন করতে গেলে যতটা ফ্লুইড শরীর থেকে বার করে দিতে হয়, পেশেন্ট পেচ্ছাপ করে ততটা বার করতে পারছে না, সুতরাং সেখানে তোমাকে ডায়ালিসিস করে ফ্লুইডটা বার করার ব্যবস্থা করতে হতে পারে। সাইমালটেনিয়াসলি যদি এমন কোনো অ্যান্টিবায়োটিক তুমি দিচ্ছ যেটাকে ফ্লুইডে ডাইলুট করে দিতে হয়, এবার ধরো একটা লিনেজোলিড তুমি দিচ্ছ, লিনেজোলিড ইনজেকশন হচ্ছে এক একটা হচ্ছে 600 ml, তোমাকে সারাদিনে যদি 2বার লিনেজোলিড দিতে হয় ইন ফুল ডোজ, 600-600-1200 তো ওইখানেই হয়ে গেল। আরো অন্যান্য ফ্লুইড ইনটেক আছে, তুমি এটাকে ম্যানেজ করবে কি? ইউরিন হয়তো হচ্ছেই না, বা হলে 200-300 ইউরিন হয়তো হচ্ছে, একটা বিরাট বড় পজিটিভ ফ্লুইড ব্যালেন্স হয়ে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে তোমাকে ডায়ালিসিস করতে হতে পারে টু ড্রেন আউট দ্য এক্সট্রা ফ্লুইড। এগুলো হচ্ছে রিলেটিভ ইন্ডিকেশন। হোয়াট আর দ্য ডায়ালিসিস অপশনস ফর একেআই? আমাদের এখানে মেইনলি 2টো জিনিস করা হয়, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট হিমোডায়ালিসিস আইএইচডি অর পেরিটোনিয়াল ডায়ালিসিস। আইএইচডি করাটা সহজসাধ্য, কারণ অনেক জায়গাতে ইউনিট আছে, কম সময়ে 4 ঘন্টা করলেই হয়।
অ্যান্ড র্যাপিড রেজাল্ট ইউ উইল গেট। পেরিটোনিয়াল ডায়ালিসিস সুবিধা হচ্ছে এটার জন্য স্পেসিফিক ইকুইপমেন্টস লাগে না, বিরাট কিছু ভালো সফিস্টিকেটেড কোনো সেট আপ লাগে না। একটা প্রাইমারি হেলথ সেন্টারে শুয়েও তুমি পেরিটোনিয়াল ডায়ালিসিস পেশেন্টের করে দিতে পারো ইফ ইউ নো হাউ টু ডু ইট। জাস্ট টিউবিংস, ফ্লুইড আর ওই ক্যাথিটারগুলো, ক্যানুলাগুলো এই থাকলেই তোমার হয়ে যাবে যদি তুমি কাজটা করতে জানো। এটা একটা হেলথ সেন্টারে শুয়ে, একটা ওয়ার ফিল্ডে শুয়েও তুমি করে দিতে পারো। ছোট বাচ্চাদেরও করা যেতে পারে। ছোট বাচ্চাদের হিমোডায়ালিসিস করাটা অসুবিধাজনক, টেকনোলজিক্যালি ইটস আ বিট কাম্বারসাম, কিন্তু তাদের পেরিটোনিয়াল ডায়ালিসিস করা যেতে পারে। আর একটা কি সিআরআরটি, কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। সিআরআরটি একটু স্পেসিফিক্যালি কি না, একটা হিমোডায়ালিসিসটা আমরা পরে অনেক ডিটেলে আলোচনা করবো 4th or 5th লেকচারে। বেসিক ব্যাপারটা হচ্ছে একটা পেশেন্টের যখন হিমোডায়ালিসিস করা হয় তার একটা আর্টারি থেকে ব্লাড বেরোচ্ছে, টিউবিংস দিয়ে মেশিনে যাচ্ছে, আর্টিফিশিয়াল ডায়ালাইজারে সেটা ফিল্টার্ড হচ্ছে, ফিল্টার্ড হয়ে আরেকটা টিউবিং দিয়ে তার ভেনে ঢুকে যাচ্ছে। একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে যখন এই হিমোডায়ালিসিস চলে, অ্যাট এ টাইম অ্যাটলিস্ট 500 ml অফ ব্লাড ইজ ইন দ্য ডেড স্পেস, বডির বাইরে আছে। এবার এইরকম একটা অ্যাকিউট সেটিং এ তোমার 500 ml ব্লাড তোমার বডির বাইরে যাচ্ছে মানে তুমি এমনি একটা শকের দিকে চলে যাওয়ার চান্স আছে। সেটা পেশেন্ট যদি হিমোডাইনামিক্যালি খুব আনস্টেবল অবস্থায় থাকে তাহলে সেটা করাই যাবে না, কারণ পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কিছু স্পেসিফিক কতগুলো ডায়ালিসিসের ব্যবস্থা আছে, তার মধ্যে ওয়ান ইজ সিআরআরটি। এগুলোতে কি করা হয়, আরো 2-3টে আছে। এদের বেসিক ব্যাপারটা হচ্ছে যে হার্টকে পাম্প করতে হয় না, হার্ট পাম্প করে ব্লাডটাকে পাঠাবে। নর্মালি আমার এইটুকু বডিতে ব্লাডটা ঘুরছিল, আমার সেই ব্লাডটা একটা টিউবিংস দিয়ে ঘুরে মেশিনে যাচ্ছে, মেশিন থেকে ঘুরে আবার আসছে। এটার জন্য হার্টকে তো অনেক বেশি কাজ করতে হচ্ছে, অনেক বেশি পাম্পও করতে হচ্ছে, অনেক বেশি টানতে হচ্ছে। সেই টানার কাজটা করতে হবে। এই টাইপের ডায়ালিসিস গুলোতে কি হয়, নর্মাল ফ্লোতেই ব্লাডটা যাবে, ফিল্টার হবে, ঘুরে আসবে। তাতে হার্টের উপর লোডটা অনেক কম পড়ে, খুব কম্প্রোমাইজ হার্টও এটা করতে পারে, কিন্তু এটা অনেক বেশি সময় ধরে করতে হয়, ধরো 24 ঘন্টা 48 ঘন্টা ধরে করতে হয়। এটার জন্য অনেক সফিস্টিকেটেড মেশিন লাগে, সফিস্টিকেটেড সেট আপ লাগে, খুব কম জায়গাতেই হয়। বেসিক্যালি আমরা যেটা করি বেশিরভাগ জায়গাতে, আমাদের এসএনএমসি-তেও যেটা করা হয় সেটা হচ্ছে হিমোডায়ালিসিস, ইন্টারমিডিয়েট হিমোডায়ালিসিস, and we can do peritoneal dialysis if needed. Most patients undergo ischemic hemodialysis, intermittent hemodialysis 3 times a week or more as the need arises. Few centers এ peritoneal dialysis হতে পারে। এখানে আরো রিস্ক হচ্ছে ইনফেকশন ডিউ টু ইন্টারপেরিটোনিয়াল ক্যাথিটার প্লেসমেন্ট। কিভাবে করা হয়, একটা ক্যাথিটার পেটের মধ্যে পেরিটোনিয়াল ফ্লুইডের স্পেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেই ক্যাথিটার থেকে একদিকে ফ্লুইড ঢোকে, ফ্লুইডটাকে পেটে রেখে দেওয়া হয় একটা সময়, তারপর অন্যটা দিয়ে ড্রেন করে দেওয়া হয়। এবং ইন দ্য মিন টাইম যে সময়টাও ফ্লুইডটা পেটে থাকছে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে থাকছে, সেই সময় টক্সিন এক্সচেঞ্জটা হতে থাকে। কিন্তু এই করতে গিয়ে যেহেতু আমি ডিরেক্টলি পেরিটোনিয়াল ক্যাভিটিতে একটা ক্যাথিটার ঢোকাচ্ছি, সেহেতু চান্স অফ ইনফেকশন ইজ কোয়াইট হাই। রেসপিরেটরি কম্প্রোমাইজ হতে পারে ডিউ টু অ্যাবডোমিনাল ডিস্টেনশন। যখন ওটাকে ঢোকাচ্ছি ক্যাথিটারটাকে, তখন আমাকে একটু অ্যাবডোমিনাল ডিস্টেনশন করাতে হয়। আর ওই ফ্লুইডটা যখন ঢুকছে, একটা ভালো পরিমাণ ফ্লুইড পেরিটোনিয়াল ক্যাভিটিতে ঢুকছে, ঢোকার জন্য যে পেরিটোনিয়াল ক্যাভিটিটা ডিস্টেন্ডেড হয়ে থাকে, দ্যাট মে গিভ রাইজ টু সাম কম্প্রোমাইজ অন দ্য ডায়াফ্রাম অ্যান্ড দ্য থোরাসিক ক্যাভিটি। সিআরআরটির কথা তো বললাম। এই তো বেসিক্যালি যখন আমাদের কি কাজ, একটা পেশেন্ট যখনই অ্যাকিউট পেশেন্ট যখনই ইমার্জেন্সিতে প্রেজেন্ট করছে বা কোনো অ্যাকিউট সেটিং নিয়ে তোমার কাছে আসছে, চেম্বারে হোক বা কোনো ওরকম ইমার্জেন্সি লাইক সেটিংয়ে, তুমি তার ডায়াগনোসিস তো করছো সব কিছু, কিন্তু কতগুলো বেসিক জিনিস তোমাকে প্রথমেই দেখে নিতে হবে। যেমন তুমি রেনাল ফাংশন, তোমাকে ব্লাড প্রেশার, তোমাকে টেম্পারেচার, এবং ইনিশিয়াল ব্লাড টেস্ট যখন করবে তখন রেনাল ফাংশন, এগুলো দেখতেই হয়। যেমন আমরা ইউজুয়ালি সবসময় প্রিলিমিনারি ব্লাড টেস্ট যেগুলো করে থাকি, তার মধ্যে কমপ্লিট হিমোগ্রাম, তার সাথে ব্লাড সুগার, তার সাথে ইউরিয়া ক্রিয়েটিনিন, সোডিয়াম পটাশিয়াম, এইটা আমরা সবসময় ইনিশিয়ালি দেখে নিই। এর থেকে তুমি একটা হিন্ট পাবে যদি কিছু থাকে। আর তুমি যে পাস্ট হিস্ট্রিটা নিচ্ছ, পেশেন্টের কি রোগ আছে না আছে বা আগে কিছু হয়েছে কিনা, তার মধ্যে কতগুলো জিনিস আমাদের সবসময় জেনে নিতে হয়, যেগুলো থেকে পসিবল রেনাল কম্প্রোমাইজ হওয়ার চান্স আছে। পেশেন্টের ব্লাড সুগার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, পেশেন্টের কোনো ভাস্কুলার ডিজিজ আছে কিনা, পেশেন্টের লং স্ট্যান্ডিং হাইপারটেনশন আছে কিনা, পেশেন্টের কোনো হেপাটিক ডিজিজ কিছু আছে কি, ক্রনিক হেপাটোসেলুলার ডিজিজ কিছু আছে কিনা, এইগুলো সবসময় আমরা রুটিনলি জিজ্ঞেস করিনি। কারণ কি, এগুলো থেকে রেনাল
ডিজিজ, রেনাল কম্প্রোমাইজ বা ক্রনিক রেনাল ডিসফাংশন থাকতে পারে। এগুলো আমাদের প্রথমেই দেখে নিতে হবে। যদি আমরা সেরকম কিছু পাই তাহলে উই উইল হ্যাভ টু ইনভেস্টিগেট অ্যাকর্ডিংলি। ঠিক আছে? মেইনলি একেআই থেকে থিওরিতে যা প্রশ্ন আসে, এই ডায়াগনোসিসের ব্যাপারটা আছে, রিফিল ক্রাইটেরিয়া আর অ্যাকিন ক্রাইটেরিয়া যে টেবিলটা দেখালাম ওই টেবিলটা ভালো করে পড়ে নেবে। প্রিরেনাল, রেনাল আর পোস্টরেনাল এই ইটিওলজির ব্যাপারটা করবে। অনেকগুলো আছে, এত কিছু দরকার নেই, কিন্তু ইম্পর্টেন্ট কজগুলো যেন মনে থাকে। তোমাকে ইনুমারেট দ্য কজেস অফ অ্যাকিউট কিডনি ইনজুরি বলে যদি থাকে, হয়তো বড় জোর 4 নম্বর কি 5 নম্বর একটা থাকে, তার জন্য তো তুমি এত বড় টেবিলটা লিখবে না। এবারে পরীক্ষায় তোমাদের দাদারা অনেকে ওসব করেছে, ওই করতে গিয়ে পরে আর অন্য কোশ্চেনের উত্তর লেখার টাইম পায় না। এইখানে তোমাকে ইম্পর্টেন্ট কজগুলো লিখলেই হবে। প্রিরেনালে তুমি 4টে কি 5টা ইম্পর্টেন্ট কজ লিখলে, রেনালে 4টে কি 5টা লিখলে, পোস্ট রেনালে তো খুবই সহজ, 4টে 5টা লিখলে ফটাফট লিখতে খুব বেশি হলে 2 মিনিট সময় লাগে। সবকিছু না লিখে ইম্পর্টেন্ট কজগুলো লিখতে হবে। ইটিওলজি হলো ইনভেস্টিগেট কি কি করতে হবে, এটা তোমাকে পরীক্ষা মানে ওরাল প্র্যাকটিক্যালে জিজ্ঞেস করতে পারে। তোমার যদি ওই সংক্রান্ত কোনো কেস তুমি পাবো, একটা শর্ট কেসই হোক একটা লং কেসই হোক, সেখানে তোমাকে এক্সামের কথা প্রসঙ্গে এগুলো জিজ্ঞেস করতে, এই পেশা তুমি এরপর কি কি ইনভেস্টিগেট করবে, কিছু একটা তুমি বললে তুমি কেন করবে, কি জন্য করবে, কি পেতে পারো, এরকম ভাবে। আর কি শর্ট নোট আসতে পারে, অ্যানিমিয়া ইন অ্যাকিউট কিডনি ডিজিজ এরকম ভাবে আসতে পারে। ছোট একটা হতে পারে, কি বলে, এমসিকিউ হতে পারে। What are the important, all are important causes, emergency causes of renal replacement therapy or dialysis in case of AKI, except তোমাকে আমি 5টা কজ দেখালাম, বললাম যে পরের 4টে কজ হচ্ছে ইম্পর্টেন্ট, এই 4টের মধ্যে তোমাকে 3টে দিল আর একটা অন্য কিছু আনইম্পর্টেন্ট কিছু দিয়ে দিল, এর মধ্যে কোনটা? এরকম ভাবে শর্ট নোট হয়তো 3 রকম 4 রকম, এমসিকিউ 3-4 রকম হতে পারে। শর্ট নোট ছোট ছোট হতে পারে, এর মধ্যে মেইনলি ডায়াগনোসিস, ইটিওলজি আর ক্লিনিক্যাল ফিচার্স গুলো, এই কটা থেকেই তোমার লং কোশ্চেন কিন্তু বেশি আসবে একেই থেকে যদি আসে।